আজকে হচ্ছে 19/6/25। আমরা পড়ছিলাম তড়িৎ শক্তি এবং ক্ষমতা। আমরা আগের দিন ক্লাসে এটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি, যে কেন এই চ্যাপ্টারটা, সেটা দিয়ে শুরু করেছি। তারপর এই তড়িৎ শক্তি, তাপ শক্তি, হিট কি করে উৎপন্ন হয়, তারপরে তোমার ইকুয়েশন কখন আমরা লিখব, যে এইচ ইকুয়াল টু কখন লিখব, আই স্কোয়ার আর টি বাই জে কখন লিখবো সেটা আমরা পড়েছি। কখন আমরা লিখবো এইচ ইকুয়াল টু সিম্পল আই স্কোয়ার আর টি লিখবো কখন আমরা দেখেছি। প্লাস এই যে আমাদের এইচ, এই ডাব্লিউ যেটা, সেটা আমাদের হয় আই স্কোয়ার আর টি, আর ডাব্লিউ বাই টি যেটা হয় গড় পাওয়ার, পি অ্যাভারেজ যেটা, সেটা সমান হয় আই স্কোয়ার আর। যদি সময়ের সাথে সাথে ভ্যারি করে তখন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হয় বা তাৎক্ষণিক পাওয়ার হয়, সেটাকে আমরা ডিডাব্লিউ ডিটি করি। এই যে ফর্মুলাটা, এটা বেশি ইউজ হয়, আই স্কোয়ার আর। তাহলে পাওয়ারের ফর্মুলাটা আমরা দেখলাম, কখনো কখনো আই স্কোয়ার আর ইউজ হয়, কখনো কখনো এই ওহমের সূত্র ইউজ করে ভি ইকুয়াল টু আই আর, এটাকে ইউজ করে আইটাকে আমি রিপ্লেস করে দিতে পারি। আই সমান আমি লিখতে পারি ভি বাই আর। সেটা যদি আমি এখানে বসাই, তাহলে আমি এখানে পাওয়ারের ফর্মুলা আবার এরকমও পেতে পারি, ভি স্কোয়ার বাই আর। আবার যদি আমি এখান থেকে আই আরটাকে আলাদা করে নিই, তাহলে আবার পাওয়ারের ফর্মুলা এখান থেকে ভি ইকুয়াল টু আই আর যদি ইউজ করি এটাই, তাহলে আমরা পাওয়ারের ফর্মুলাটা আবার ভি ইন্টু আইও পেতে পারি। তো তিনটে ফর্মুলা, যখন যেটা খুশি ইউজ করো, কিন্তু মাথায় রাখবে যে আমরা এই ভি এর আই, এটার মানেটা আমাদের বুঝতে হবে। ভি মানে হচ্ছে যে আর রোধের কথা আমি আলোচনা করছি, সেই আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, যখন সেখানে আই কারেন্ট যাবে। আর যে রোধের কথা আলোচনা করছি, যে রোধকের কথা আলোচনা করছি, তার রোধের মানটা হচ্ছে আর। তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার বাই আর হবে। আবার যদি ভি দিয়ে না লিখতে ইচ্ছে করে, তাহলে আমরা আই স্কোয়ার আর ইউজ করবো। তো এই ধরনের নানা রকম ফর্মুলা আছে। যদি ভি আর আই দেওয়া থাকে, তাহলে আমি পাওয়ারটাকে ডাইরেক্ট ভি ইন্টু আই করবো, তাহলে আমি পেয়ে যাবো। এদের একক, ডাইমেনশন, কিলো ওয়াট আওয়ার, এটা সম্বন্ধে আমরা বুঝেছি। 1 বিওটি ইউনিট বলতে কি বোঝায় সেটা আমরা বুঝেছি, 1 কিলোওয়াট আওয়ার। এখানে একটা প্রবলেম দিয়েছিলাম, আরো কিছু কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে করেছে, অনেকে করেনি, অনেকে চেষ্টা করছে। তো সেগুলো সব হয়ে যাবে আশা করা যায়। আজকে আমরা বলেছিলাম যে আমরা শুরুতে যেটা শুরু করব সেটা হচ্ছে রেটিং। রেটিং দিয়ে শুরু করব। রেটিং মানে হচ্ছে কোনো একটা যন্ত্রের রেটিং, বৈদ্যুতিক যন্ত্রের রেটিং। কোনটা বলো তো, আর আর কোনটা বলো, কি দিয়েছিলাম? আমি তো দেখে মনে হলো ঠিকই করেছিস, কিন্তু এক্সাক্ট অ্যান্সারটা সবাই পাঠায়নি, তো আমরা ওটা অফলাইন ক্লাসে ডিসকাস করে নেবো। প্রসেস ওয়াজ রাইট। আর যেগুলো আমি নেটওয়ার্কে যেগুলো দিয়েছি, সেগুলো আমি একদম পুরোপুরি তোমাদের ক্লাসের শেষে সব আলোচনা করে দেবো। ওগুলো নিয়ে কোনো রকম কোনো মানে তোমাদের ডাউট যাতে না থাকে। খুব সিম্পল সিম্পল প্রবলেম, এবং মানে উইদিন 30 সেকেন্ড ওগুলোকে সলভ করা উচিত। যদি তোমার 1 মিনিটের বেশি লাগে, তাহলে জানতে হবে যে তুমি কিচ্ছু ওই জায়গাটা বুঝতে পারোনি। সেই জিনিসটা আমি একদম অফলাইন ক্লাসে স্যাটারডে পুরো ডিটেলস আমি ডিসকাস করবো। ওকে, আফটার ডিসকাসিং দ্য কোশ্চেন পেপার। দেখো আমি এখন আমাদের যেটা, এইটাকে আগে শেষ করি, তারপর আমি তোমাদের যা সমস্ত ডাউট আছে সেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। রেটিং, বৈদ্যুতিক যন্ত্রের রেটিং, এগুলো কি কি বৈদ্যুতিক যন্ত্র হতে পারে? হতে পারে একটা ইলেকট্রিক বাতি বা বাল্ব, এটা হতে পারে। হতে পারে একটা হিটার, হতে পারে যে কোনো জিনিস, হতে পারে ইলেকট্রিক ফ্যান, হতে পারে আমাদের, যে ধরে নাও একটা এসি হতে পারে। এসি বলতে তোমার তাপ নিয়ন্ত্রক যন্ত্র, এই সমস্ত এয়ার কন্ট্রোলিং ডিভাইস হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন কিনতে যাই, তখন
যারা একদম কিছু ইলেকট্রিসিটির বোঝে না তারা বলবে একটা এসি দাও, একটা বাল্ব দাও তো দেখি, একটা ভালো দেখি হিটার দাও, এরকম বলবে। কিন্তু যারা যারা ইলেকট্রিসিটি সম্বন্ধে আইডিয়া থাকুক বা না থাকুক, যারা একটু মোটামুটি জ্ঞান গম্য ধরে রাখে বা সেই সমস্ত জিনিস সম্বন্ধে অবগত, তারা গিয়ে জিজ্ঞেস করবে যে, হয় যদি কিছুই না জানে তাহলে জিজ্ঞেস করবে যে ভালো লাইট হবে তো, বাল্বের ক্ষেত্রে জিজ্ঞেস করবে বেশ জোরালো লাইট হবে তো। এরকম হচ্ছে আমাদের সাধারণ প্রশ্ন, বেশ জোরালো আলো হবে তো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে বিল কম আসবে তো। যেগুলো আমাদের মানে নিজেদের যেগুলো চাহিদা, সেগুলো আমরা দোকানদারকে বলি। আর যারা এই দুটো জিনিস খুব ভালো করে জানে যে কোন কারণে জোরালো আলো জ্বলবে, কোন কারণে বিল কম আসবে, কোন জায়গাটা এটাকে ব্যবহার করতে পারবো। কখনো কখনো কেউ জিজ্ঞেস করে যে আমাদের এই যে আমার যে লাইন তাতে এটা হবে তো। বিশেষ করে এসির ক্ষেত্রে জিজ্ঞেস করে যে এসি তুমি তোমার বাড়িতে একটা লাগালে ঠিক আছে, তুমি পারমিশন নিয়ে, কিন্তু দুটো বা তিনটে বা চারটে যথেচ্ছ এসি কিন্তু তুমি লাগাতে পারো না। তোমাকে কিন্তু পারমিশন নিতে হবে যারা ইলেকট্রিক সাপ্লাই করে সেই তাদেরকে। তার কারণ সেখানে বেশি পরিমাণ পাওয়ার কিন্তু ড্র করবে তুমি। তো যদি সেই পাওয়ারটা ওরা কথা মানে সেই রকম লেভেলের পাওয়ার যদি বা সেই পরিমাণের পাওয়ার যদি সেই জোনে, যে জোনে তুমি থাকছো সেই জোনে সাপ্লাই না করে, তাহলে পাওয়ার ট্রিপ করবে মানে কারেন্ট চলে যাবে। তার মানে এই যে জিনিসগুলো একটা রেসপন্সিবল সিটিজেন হলে, যে তাপ নিয়ন্ত্রক যন্ত্র এসি আমার টাকা আছে বলে 50টা এসি লাগিয়ে দিলাম উইদাউট ইনফর্মিং, এটা হচ্ছে একদম পুরোপুরি আনএথিক্যাল একটা অ্যাক্টিভিটি, যেটা করা আমাদের উচিত হয় না, উচিত নয়, এবং তাতে কিন্তু অনেক গন্ডগোল হয়। তো এই সমস্ত জিনিস সম্বন্ধে আমরা আইডিয়া পাই যদি কারোর নলেজ থাকে, যে সবাই দেখে নেয় যে রেটিংটা কি, রেটিং কি, এটা সম্বন্ধে আইডিয়া যদি কারোর থাকে, তাহলে কিন্তু তাকে আর এত কিছু প্রশ্ন করতে হবে না। সেই আইডিয়াটা লোকজন এক্সপেক্ট করবে যে যারা ক্লাস 12 পাস করে যাচ্ছে, তারা যদি একদম গণ্ডমূর্খ এবং গবেট না হয়, তারা মিনিমাম এইটুকু রেটিং সম্বন্ধে আইডিয়াটা সে পাবে। এবং সেটা পেয়ে সে যখন কোনো একটা ইলেকট্রিক যন্ত্রাদি কিনবে, তখন রেটিং দিয়ে সে বিবেচনা করবে যে কোন জিনিসটা আমার বাড়িতে আমার এখন অ্যাফোর্ডেবিলিটিতে বা আমার যে ক্ষমতা আছে, সে ক্ষমতাটা হতে পারে যে তুমি কতটুকু পাওয়ার নিয়েছো, কতটুকু তুমি খরচা করতে পারো বিল, এই সমস্ত হিসেব করে কিন্তু সে বিবেচনা করে কিনতে পারবে। তা আমরা দেখি রেটিং বলতে কি বোঝায় এবং এটা কত ধরনের হয়। এই যে বৈদ্যুতিক যন্ত্রের বিভিন্ন ধরনের রেটিং হয়। এক নাম্বার রেটিং হয় তোমার বিভবের রেটিং করতে পারে, মানে ভোল্টেজ রেটিং করে দিতে পারে। শুধু ভোল্টেজ রেটিং দিল, করতেই পারে, ভোল্টেজ রেটিং করতে পারে। দু নাম্বার, কেউ কেউ প্রবাহ রেটিং করে, মানে কারেন্ট রেটিং। কোনো কোনো যন্ত্রতে কারেন্ট রেটিং করা থাকে, কোনো কোনো যন্ত্রতে, বেশিরভাগ যন্ত্রতে যেটা করা থাকে সেটা হচ্ছে যে আবার কোনো কোনো যন্ত্রতে কারেন্ট রেটিং না করে তোমার ক্ষমতার রেটিং দেয়। কোনো কোনো যন্ত্র বা পার্টসে রোধের রেটিং দেয়। তো পাওয়ার রেটিং করতে পারে, রেজিস্ট্যান্স রেটিং করতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই রেটিং গুলো একটা একটা করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দুটো তিনটেকে জুড়ে দেওয়া হয়। বিশেষ করে সব থেকে বেশি পরিমাণ ব্যবহৃত হচ্ছে এই বিভব আর ক্ষমতাকে একসাথে জুড়ে রেটিং। তাহলে বিভব এবং ক্ষমতা এই দুটো দিয়ে রেটিং করবে। মানে ওই বাল্ব কেনো বা এ করো বা কোনো একটা যন্ত্র কেনো, তার গায়ে লেখা থাকবে যে এত ভোল্ট এত ওয়াট, এত ভোল্ট এত ওয়াট, এটা লেখা থাকবে। কখনো কখনো কোনো একটার মধ্যে আবার এরকম লেখা থাকতে পারে যে এত ওম,
মানে রোধ এবং ক্ষমতা এরকম দেওয়া থাকতে পারে, রোধ এবং ক্ষমতা রেটিং। তাহলে একটা ভিআই রেটিং হতে পারে, শুধু ভি রেটিং হতে পারে, শুধু পি রেটিং হতে পারে, শুধু আর রেটিং হতে পারে, শুধু আই রেটিং হতে পারে। কিন্তু সাধারণত ভোল্টেজ ক্ষমতা মানে হচ্ছে ভিপি রেটিং একটা করে, রোধ ক্ষমতা মানে আরপি রেটিং করে। এগুলো হচ্ছে ফেমাস। কেন ফেমাস সেগুলো সম্বন্ধে আইডিয়া করব। তার আগে আমি জানার চেষ্টা করব যে ভোল্টেজ ক্ষমতা রেটিং বলতে আমরা কি বুঝি, বা ভোল্টেজ রেটিং বলতে আমরা কি বুঝি। ভোল্টেজ রেটিং মানে হচ্ছে ম্যাক্সিমাম, বা ম্যাক্সিমাম নয়, যে ভোল্টেজে ও উজ্জ্বল জ্বলবে। কারেন্ট রেটিং মানে যে কারেন্টে ও উজ্জ্বল জ্বলবে। পাওয়ার রেটিং মানে যে কতটা ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ও জ্বলতে পারে। রোধ রেটিং মানে হচ্ছে শুধু রোধ, রোধ শুধুমাত্র একা থাকে না, রোধ কারোর সাথে লেগে থাকে। কারণ রোধ শুধু দিয়ে, রোধ দিয়ে কিন্তু আমি কারেন্ট, বিভব এগুলো পাবো না কানেকশন। তাই রোধের সাথে হয় ক্ষমতা, না হলে বিভব, এগুলো কানেক্টেড থাকে। যে এই রোধের মধ্যে দিয়ে যদি যায়, রোধ আর পাওয়ার যদি দেওয়া থাকে, এইটা যেমন দেওয়া আছে, তাহলে এই রোধের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে সর্বোচ্চ এত পাওয়ার ক্ষমতা করবে। বিভব ক্ষমতা রেটিং বলতে কি বোঝায়, যে আমি যদি ওই যন্ত্রটাকে ওই বিভবের মধ্যে রাখি যে রেটিংটা দেওয়া আছে, তাহলে সে সব থেকে ভালো জ্বলবে এবং সে সেই সময় জ্বলার সময় পি পাওয়ার ক্ষমতা সে ব্যয় করবে। এটা হচ্ছে রেটিং। আমি এগুলো ডিটেলসে বলছি। আমাদের যেটা খুব ফেমাস রেটিং, যেটা একটা হচ্ছে বিভব অ্যান্ড ক্ষমতা, এই দুটো সাধারণত রেটিং করে লেখা থাকে। মানে ধরে নাও একটি একটি বাল্বের গায়ে লেখা আছে, ধরে নাও 220 ভোল্ট 60 ওয়াট, এটা লেখা আছে। তাহলে এখান থেকে আমি কি বুঝবো? তাহলে ফার্স্ট এটা দেখার পর আমি কি বুঝবো সেটা আমাকে বুঝতে হবে। সেকেন্ড, আমরা এখান থেকে কি কি তথ্য আমরা বের করতে পারি। এই দুটো জিনিস জানলেই এটা সম্বন্ধে ক্লিয়ার আমাদের আইডিয়া পাবো। ফার্স্ট আমরা কি বুঝবো, যদি আমরা কি বুঝবো জিনিসটাকে আমি স্টেটমেন্টে লিখি, যদি একদম বাংলা ভাষায় গদ্যে লিখি, তাহলে আমরা বুঝবো যে ওই বাল্বটির দুই প্রান্তে যদি 220 ভোল্ট বিভব পার্থক্য রাখা হয়, তবে সেটি সর্বোত্তম জ্বলবে। তাহলে এটা একটা 220 ভোল্টের পেলাম। এবং সেকেন্ড পার্টটা, এবং মতাবস্থায়, এরকম অবস্থায় সেটি 60 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। এটা হলো ফান্ডা। তার মানে 220 ভোল্ট যদি হয়, তাহলে 220 ভোল্ট সে বিভব পার্থক্যের মধ্যে যদি আমি রাখি, তাহলে ওটা সব থেকে ভালো জ্বলবে। আর সেই অবস্থায় জ্বলার সময় সে 1 সেকেন্ডে 60 জুল শক্তি খরচ করবে। আর 1 সেকেন্ডে 60 জুল শক্তি খরচ করা মানেই হচ্ছে 60 ওয়াট ক্ষমতা ব্যয় করা। আমরা জানি ক্ষমতা সমান হচ্ছে একক সময়ে ব্যয়িত শক্তি। তাহলে আমরা এখান থেকে পেলাম, এই যে বাল্বটার কথা আমরা আলোচনা করছি, তার ক্ষেত্রে আমরা পেলাম যখন ভি ইকুয়াল টু 220 ভোল্ট, যখন ভি মানে বিভব পার্থক্য, ভি কিন্তু কোনো পয়েন্টের বিভব নয়, বিভব পার্থক্য, দুই দিকের বিভব পার্থক্য যখন 220 ভোল্ট, তখন তখন পাওয়ার সমান হচ্ছে 60 ওয়াট। তাহলে এই জিনিসটা আমি জানতে পারলাম এখান থেকে, কি বুঝবো থেকে। আর কি কি তথ্য এখান থেকে বার করতে পারি, এখানে যা যা ফর্মুলা আছে আমাদের, কি ফর্মুলা আছে। পাওয়ার সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো,
এখানে আমার ভি জানা আছে, পি জানা আছে, তাহলে প্রথমেই আমি ওই বাল্বের যে টাংস্টেন থাকুক বা যা থাকুক তার রোধ কত সেটা আমরা প্রথমে বার করতে পারবো। তাহলে আর সমান হবে ভি স্কোয়ার বাই পি। তার মানে 60 স্কোয়ার বাই 220 এত ওম, এইটা হলো তার রোধ। তাহলে প্রথমেই আমি পেলাম কি 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 তথ্য বার করতে পারি? এক নম্বর হচ্ছে রোধ নির্ণয় করতে পারি। বলো, কেউ কিছু বলবে? এক নম্বর। হ্যাঁ, সরি 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 সরি, তাহলে এটা ভুল বলেছি, মানে হচ্ছে নাম্বারগুলো পুট করতে ভুল করেছি। তো এইগুলো মাঝে মাঝে যখন ভুল হয় তখন যদি সচেতন ভাবে কেউ কারেক্ট করে তাহলে বোঝা যায় যে সে দেখছে, বাদ বাকিগুলো সব ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এনিওয়ে, দেখো, এক নাম্বার হচ্ছে আমরা রোধ নির্ণয় করতে পারি। দু নাম্বার হচ্ছে আমরা ওই সর্বোত্তম যে জ্বলছে তখন তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করতে পারি। কি করে বার করতে পারবো? সে একই ফর্মুলা, আর একটা ফর্মুলা আমরা যদি ব্যবহার করি এখানে, পি ইকুয়ালস ভি ইন্টু আই, তাহলে ওই অবস্থায় কত কারেন্ট যাচ্ছে রোধটার মধ্যে দিয়ে, তাহলে সেটা আমরা বার করতে পারি পি বাই ভি করে। পি মানে কত? 60। ভি মানে কত? 220 এত অ্যাম্পিয়ার। তাহলে দুটো আমরা ইনফরমেশন কিন্তু একদম ইনস্ট্যান্ট আমরা পেতে পারি। একটা হচ্ছে ওর রোধ কত, দু নাম্বার হচ্ছে তার কারেন্ট কত ওই অবস্থায় বেরোচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি। এই দুটো জানলেই বর্তনীতে আরো অন্যান্য জিনিস যেগুলো রয়েছে তাদের ইনফরমেশন যদি আমার কাছে জানা থাকে তাহলে সেইগুলো দিয়ে আমি বুঝতে পারবো যে আমার ক্ষমতায় কুলোবে কি কুলোবে না, ওই বাল্বটি সেখানে লাগানো ঠিক কি ঠিক নয়, এবং সেটা আমার ভালো রকম যত বেশি পাওয়ার খরচা করবে তত বেশি ভালোভাবে জ্বলবে, তাহলে সেটা ঠিকঠাক করে জ্বলবে কি জ্বলবে না। যদি আমরা কম ওয়াটেজের নিই, লাইট বেশি দিতে পারে, যদি ম্যাটেরিয়ালটা আলাদা হয়, সেখানে টেকনোলজি আমরা ডিফারেন্ট করতে পারি, বাল্ব বাদ দিয়ে অন্য জিনিস ব্যবহার করতে পারি যেগুলো এখন ব্যবহার করে এলইডি টাইপের লাইট, সেগুলো একটু ডিফারেন্ট টাইপের। কিন্তু আমরা যদি এই 60 ওয়াটের একই ধরনের বাল্ব যদি আমরা 60 ওয়াটের জায়গায় 30 ওয়াট ব্যবহার করি তাহলে সেটা কিন্তু কম উজ্জ্বল ভাবে জ্বলবে। 60 ওয়াটের জায়গায় যদি 100 ওয়াট ব্যবহার করি তাহলে কিন্তু এই 60 ওয়াটের তুলনায় সে কিন্তু বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। সব ক্ষেত্রে রোধ কিন্তু আলাদা হবে। দিস ইজ রেটিং। আর একটা হচ্ছে রোধ এবং পাওয়ার রেটিং। রোধ ক্ষমতা রেটিং, এটাও কখনো কখনো অনেকে ব্যবহার করে। তার মানে ধরে নাও কোন একটা রোধক রোধক রয়েছে, সেই রোধক বা কোনো একটা যন্ত্র রয়েছে, তড়িৎ যন্ত্র রয়েছে, তাহলে তার তো একটা রোধ থাকবে। তো তার কি বললো, তার রেটিং করলো যে ওয়ান, সাপোজ 10 ওম, 100 ওয়াট, এটা হচ্ছে রেটিং, স্টিকারে চেটানো আছে, পিছন দিকে লেখা আছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? এখান থেকে বুঝবো যে 10 ওম রোধ হচ্ছে তার, এবং সে যখন সর্বোচ্চ জ্বলে তাহলে তাহলে যন্ত্রটির রোধ হচ্ছে সমান 10 ওম, এবং সর্বোত্তম পারফরমেন্সের সময়, পারফরমেন্স মানে যে ধরে নাও জ্বলবে সে জ্বলবে, যে ঠান্ডা করবে সে ঠান্ডা করবে, যে গরম করবে গরম করবে, তা সর্বোত্তম পারফরমেন্সের সময় 100 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। তাহলে এটা তো আমার স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন। আর এখান থেকে আমি কি কি জিনিস বের করে নিতে পারি? এখান থেকে সিম্পল, আর সমান দেওয়া আছে 10 ওম, পাওয়ার সমান দেওয়া আছে 100 ওয়াট। এবার আমরা জানি পাওয়ার সমান হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে এখান থেকে আমরা আই বার করতে পারবো, আই স্কোয়ার সমান হচ্ছে পি বাই আর, তাহলে আই সমান হচ্ছে রুট ওভার অফ পি বাই আর। তাহলে এখান থেকে আমরা ওই সর্বোত্তম কন্ডিশনে যখন জ্বলছে তখন এর প্রবাহ সম্বন্ধে বার করতে পারবো। তাহলে প্রথম কন্ডিশন আমরা পেলাম যে রোধের মধ্যে দিয়ে প্রবাহটা আমরা বার করতে পারলাম,
আর কি বার করতে পারবো? যেগুলো আননোন সেগুলো বার করতে পারবো। আরেকটা জিনিস আমরা বার করতে পারি, এই যে ফর্মুলা, এখানে যেই কারেন্টটা আমি পেয়ে যাব, রোধ আমার জানা, তাহলে আমি এখানে ভি ইকুয়াল টু আইআর দিয়ে দুই প্রান্তের বিভব বার করতে পারি। যে যন্ত্রটার কথা আমরা আলোচনা করছি সেই যন্ত্রের দুই প্রান্তের বিভব সম্বন্ধে আমরা আলোচনা বা তথ্য পেতে পারি। তো যাই দেখ না কেন, মনে রাখবে সেখানকার যে পাওয়ারটা দেওয়া থাকে রেটিং এ, সেটা হচ্ছে ও অপটিম্যাল কন্ডিশন, অপটিম্যাল নয়, সব থেকে ম্যাক্সিমাম পাওয়ার যেটা ও খরচ করে সেটা সম্বন্ধে, এটা সম্বন্ধে আইডিয়া পেলে আমি কি কি জিনিস জানতে পারবো। ধরে নাও তোমার ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এমন একটা রেটিং করে দিয়েছে, সাপোজ এগুলোতে অনেক কিছু জিনিস জানা যায়, কেনার সময় আমরা বুঝতে পারবো, নানা রকম জিনিস বুঝতে পারবো, বা ধরো না একটা একটা সিচুয়েশনের কথা আমরা আলোচনা করছি, একটা সিচুয়েশন, যে তুমি এমন একটি যন্ত্র কিনলে, তুমি এমন যন্ত্র কিনলে যার রেটিং, যার বিভব রেটিং ধরে নাও 220 ভোল্ট। তার মানে এটা অ্যাভেলেবল আমাদের বাড়ির বাড়ির কাছে কখনো কখনো ভালো ভোল্টেজ এলে অ্যাভেলেবল হবে, 220 ভোল্ট আমরা পেতেই পারি। তার সাথে সাথে কিন্তু কিন্তু এই 220 ভোল্টে ওই যন্ত্রে ধরে নাও 15 অ্যাম্পিয়ার প্রবাহ যায়। তুমি ক্যালকুলেট করে দেখলে কারেন্ট 15 অ্যাম্পিয়ার, তখন তুমি চিন্তায় কিন্তু পড়ে যাবে, বহু টেনশন হয়ে যাবে, তোমার টেনশন হয়ে যাবে। কেন টেনশন হবে? কারণ আমাদের বাড়ির যে ফিউজ সেগুলো সাধারণত 5 অ্যাম্পিয়ারের লাগানো থাকে, কিছু কিছু বাড়িতে 16 অ্যাম্পিয়ারের লাগানো থাকে। তা ধরে নিলাম এটাকে 15 অ্যাম্পিয়ার না করে এটাকে 20 অ্যাম্পিয়ার করে দিলাম। তোমার যে বাড়ির ফিউজ 5 অ্যাম্পিয়ার আছে আর 16 অ্যাম্পিয়ার আছে, তাহলে 20 অ্যাম্পিয়ার যদি প্রবাহ যায় তাহলে তোমার বিপদ। 20 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে তোমার ফিউজ গুলো উড়ে যাবে, ফিউজ কেটে যাবে। এই ফিউজ কি জিনিস এটা সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো। ফিউজ বলতে কি বোঝায়? ফিউজ বলতে বোঝায় যে হঠাৎ কোনো কারেন্ট যদি বেড়ে যায় তাহলে বর্তনী ছিন্ন করে দেবে, যাতে করে ইম্পর্টেন্ট যন্ত্রপাতিগুলো বেঁচে যায়। এটা হচ্ছে ফিউজের কাজ। ফিউজ মানে হচ্ছে যে একটি উচ্চ রোধাঙ্কের, এবং এগুলো তোমরা ক্লাস 10-এ অবশ্যই পড়েছো, এবং কম গলনাঙ্কের ম্যাটেরিয়াল দিয়ে বা পদার্থ দিয়ে তৈরি তার। তার মানে কি, রোদ প্রচুর বেশি হবে, আর উইল বি হাই। তার মানে আর যদি বেশি হয় তাহলে হিটটাও বেশি হবে, হিট যদি বেশি হয় তাহলে টেম্পারেচার রাইজ, যেটা উষ্ণতা বৃদ্ধি, টেম্পারেচার বৃদ্ধি সেটা বাড়বে। কিন্তু গলনাঙ্ক, যে অঙ্কে সে গলে, সেই গলনাঙ্কটা কম। তার মানে পট করে কারেন্ট বেড়ে গেলে কারেন্ট বেড়ে গেলে আর যেহেতু বেশি, হিট বেশি হবে। হিটটা কি? I² আর। কারেন্ট বেড়ে গেলে হু হু করে বেড়ে যাবে, টেম্পারেচার বৃদ্ধি হলে এটা কমে গিয়ে এটা কেটে যাবে, তার মানে বিচ্ছিন্ন হবে, তড়িৎ বিচ্ছিন্ন করে দেবে। এই তড়িৎ বিচ্ছিন্ন হলে হঠাৎ যে স্পাইক হবে, কারেন্টের একটা বিশাল স্পাইক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিছু সফিস্টিকেটেড যন্ত্র যেগুলো থাকে, যেগুলো কম প্রবাহে চলে, সেই যন্ত্রগুলোকে বাঁচানোর যে ব্যবস্থা, ইলেকট্রিক ব্যবস্থা, তাকে আমরা ফিউজ বলি। এখন সব এমসিবি ফেমসিবি ইউজ করা হয়, ফিউজ অনেক সময় কম ব্যবহার করা হয়। তবুও ফিউজ সম্বন্ধে কিন্তু আমাদের আইডিয়া রাখাটা খুব ইম্পর্টেন্ট, বুঝলে? তাহলে আমরা ফিউজ সম্বন্ধে বুঝলাম। নেক্সট নেক্সট হচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
এটা মন দিয়ে বুঝবে। যখন মন দিয়ে বুঝার কথা বলবো তখন সিরিয়াসলি একটু চোখে নাকে মুখে জল দিয়ে বুঝবে। মন দিয়ে বোঝার কথা বলতে আমি বলছি দুটি ধরে নাও যন্ত্র আছে, তড়িৎ যন্ত্র আছে। তড়িৎ যন্ত্র মানে সেটা বাল্ব ফাল্ব হিটার হেন তেন এগুলো হতে পারে, যাদের বিভব রেটিং আছে ধরে নাও সমান ভি, এবং যাদের উভয়েরই বিভব রেটিং ধরে নাও ভি, তখন তাদের যাদের যখন বিভব রেটিং ভি, তখন পাওয়ার রেটিং বা বিভব রেটিংটা ভি আছে, তখন পাওয়ার রেটিংটা, ক্ষমতার রেটিং যেটা, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। মানে কি, ধরে নাও দুটো বাল্ব, এই একটা বাল্ব আছে কোনোভাবে এটাকে হোল্ড করেছে, আর এখানে একটা বাল্ব আছে ধরে নাও কোনোভাবে হোল্ড করা হয়েছে। এটা এটার রেটিং হচ্ছে VP1, মানে 220 ভোল্ট, 60 ওয়াট, কথার কথা 220 ভোল্ট, সাপোজ 60 ওয়াট। আর এটার রেটিংও VP2, মানে সাপোজ মনে মনে ভাবো 220 ভোল্ট, 100 ওয়াট, এরকম দেওয়া আছে। এখন মজার বিষয় হচ্ছে, যদি আমি এই যে দুটোকে যদি আমি সিরিজে যোগ করি, তাহলে মোট পাওয়ার কত হবে খরচা। আর যদি প্যারালালে যোগ করি, তাহলে মোট পাওয়ার খরচা কত হবে, সেটা হচ্ছে আমার নির্ণেয় জিনিস। তাহলে প্রশ্ন হলো যে এই যন্ত্র দুটিকে প্রথমে সমান্তরালে, সিরিজে করলেও কোনো অসুবিধা ছিল না, সমান্তরালে, সেকেন্ডে শ্রেণীতে যুক্ত করে তাদের দুই প্রান্তে ধরে নাও ভি বিভবই দেওয়া হলো, যেটা ওদের রেটিং সেই বিভব পার্থক্যই দেওয়া হলে ব্যয়িত ক্ষমতা পি সমান কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে অনেক কনফিউশন তৈরি হয় অনেকের, কিন্তু মনে রাখবে এখানে যে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে P1 আর P2 কিন্তু পাওয়ার রেটিং, P1 আর P2 কিন্তু হচ্ছে পাওয়ার রেটিং। তার মানে এখানে যে ব্যয়িত ক্ষমতা সেটাও কিন্তু পাওয়ার রেটিং হবে। কখন? যখন তারা সমান্তরালে থাকবে। আবার শ্রেণীতে যখন যুক্ত থাকবে, তখন তাদের যে পাওয়ার রেটিং সেটা আমাদের এই ব্যয়িত ক্ষমতা পি দেবে। কারণ প্রশ্নটা এভাবেও করতে পারে যে VP1 এবং VP2 রেটিং এর দুটি তড়িৎ যন্ত্রকে সমান্তরালে যুক্ত করলে তুল্য ক্ষমতা রেটিং কি হবে, এটা সম্বন্ধে ধরে জিজ্ঞেস করবে। তাহলে আমাদের অ্যান্সার সিম্পল। প্রথমটা দিয়েছে ভি আর P1, এখান থেকে আমরা বার করতে পারি R1। ভি মানে ভোল্টেজ, P1 মানে পাওয়ার, তার রোধ ধরলাম, যন্ত্রটার রোধ ধরলাম R1। পরেরটা দিয়েছে VP2, তার রোধ ধরলাম আমি R2।
তাহলে R1 সমান আমি কি লিখতে পারি বলো? কে বলতে পারবে? R সম্বন্ধে আমি কি লিখতে পারি? একদম। তাহলে R সম্বন্ধে আমি লিখতে পারি ভি স্কোয়ার বাই P1। এখানে লিখতে পারি R2 সমান সমান লিখতে পারি ভি স্কোয়ার বাই P2। এখন দেখি এরা সমান্তরাল সমবায়ে যুক্ত হয়েছে, তাহলে রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত হয়েছে এবং এদের দুই প্রান্তে রেটিং যেহেতু চাইছি, তার মানে এখনো বিভব দেবো ভি। এখানের এইটা মানে কি? এটা মানে হচ্ছে শুধু যদি R1 রোধটা থাকে আর যদি আমি ভি দিই, তাহলে এখানে যে পাওয়ারটা তৈরি করবে সেটা হচ্ছে P1। এটা মানে কি? শুধুমাত্র R2 রোধ, তার দুই প্রান্তে যদি ভি দিই R2 রোধে, তাহলে যে পাওয়ারটা ও ছাড়বে সেটা হচ্ছে P2। এখন প্রশ্ন হচ্ছে যে R1 আর R2 মানে এই যে যন্ত্র দুটো আছে তাদেরকে সমান্তরালে যোগ করলে এই পুরো সংস্থাটা যতটা পাওয়ার দেবে সেটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে রেটিং, এই পিটা হচ্ছে রেটিং। সেই রেটিংটা জানার চেষ্টা করছি। তাহলে দেখো এক্ষেত্রে যদি ভি আমি পাওয়ার ভোল্টেজ দিই, তাহলে R1 রোধকে কত পাওয়ার ক্ষমতা ক্ষমতা ব্যয় হবে? R1 রোধকে কত ক্ষমতা ব্যয় হবে? ভি স্কোয়ার বাই R1। একদম ঠিক। আর R2 রোধে কত হবে? R1 এ যদি ভি স্কোয়ার বাই R1 হয়, তাহলে R2 রোধে কত হবে? পাওয়ার ব্যয়িত ক্ষমতা। সিম্পল হবে। কারণ সমান্তরাল সমবায়ে আছে বলে এদের দুই প্রান্তের বিভব সমান হবে। তাহলে এটা যদি ভি হয়, তাহলে এরও এক ক্রসে ভি আছে ভোল্টেজ, এরও এক ক্রসে ভি আছে ভোল্টেজ। আমার নতুন করে কারেন্ট বার করে ঘুরিয়ে নাক দেখানোর কোনো দরকার নেই। তাহলে প্রথমটাই যে পাওয়ার বেরোবে সেটা ভি স্কোয়ার বাই R1 হবে, দ্বিতীয়টাই যে পাওয়ার বেরোবে সেটা হবে ভি স্কোয়ার বাই R2। তাহলে মোট যে পাওয়ার হবে সেটা পাতি এদের যোগফল হবে। তাহলে দেখো সমান্তরালে কেসটা হচ্ছে যখন সমান্তরালে, তখন দুটি যন্ত্রের দুটি যন্ত্রেরই দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হচ্ছে ভি। তাই নেট পাওয়ার যেটা ব্যয় হবে, ব্যয়িত নেট পাওয়ার যেটা হবে সেটা পি সমান হবে পাতি P1 প্লাস P2। কেন? তার কারণ হচ্ছে P1 মানে হচ্ছে ভি স্কোয়ার বাই R1 প্রথমটায়, আর এটা মানে হচ্ছে ভি স্কোয়ার বাই R2। এবার আমার এখানে এটাকে P1 আর P2 কেন লিখতে পাচ্ছি? কারণ রেটিং দেওয়া ছিল VP1 প্রথমটার, এক নাম্বার একটা, দু নাম্বার একটা রেটিং কি দেওয়া ছিল? VP2। তার মানে এখানেই আমি লিখতে পারি R1 সমান হচ্ছে ভি স্কোয়ার বাই P1। তার মানে আমি লিখতে পারি P1 সমান হচ্ছে ভি স্কোয়ার বাই R1। সিমিলারলি এখানে R2 যেটা আমি ফাইন্ড করতে পারি সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই P2। তার মানেই আমি লিখতে পারি P2 সমান হচ্ছে ভি স্কোয়ার বাই R2। তাহলে এখানে এই যে নেট যেটা পাওয়ার সেটা পাতি P1 প্লাস P2 হচ্ছে। তাহলে সমান্তরালে দুই প্রান্তের বিভব সেম হওয়ার জন্য পাতি পাওয়ার গুলো যোগ হয়ে যাবে এবং সেটাই হবে তার নেট পাওয়ার রেটিং। তাহলে সমান্তরালে নেট পাওয়ার রেটিং কি হয়? সমান্তরালে নেট পাওয়ার রেটিং যেটা হবে সেটা হচ্ছে জাস্ট অ্যাডিশন P1 প্লাস P2। তিনখানা থাকলে P3, আরো বেশি থাকলে ডট 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 ডট। এটা কি বোঝা গেল? একটু আওয়াজ ফাওয়াজ শুনি। এটা কি বোঝা গেল? মনে থাকবে?
দুজন বুঝতে পেরেছে, আর কেউ বুঝতে পারেনি। সে যদি সুমিয়া, আর কে কে আছিস, আমাদের প্রীতম, অমর্ত্য, ওকে ওকে ওকে, নেক্সট। এবার আমরা শ্রেণীতে যোগ করি। তাহলে এবার নেক্সট প্রশ্ন, শ্রেণীর জন্য করি। যে VP1 এবং VP2 রেটিং এর দুটি যন্ত্রকে শ্রেণীতে যোগ করলে, শ্রেণীতে যুক্ত করলে নেট পাওয়ার রেটিং কি হবে? শুধু অঙ্ক ফটাফট কষে দিলেই হবে না, প্রশ্নটা আগে আমাকে জানতে হবে যে দেওয়া আছে কি, বের করতে দিচ্ছে কি, সেটা আমাকে জানতে হবে। তার মানে নেট পাওয়ার রেটিং বার করতে গেলে আমি ভোল্টেজটা ভি দেব, তবেই আমার তুল্য বেরোবে। তুল্য পাওয়ার রেটিং যদি বার করতে দেয়, তাহলে আমাকে আবার ভি দিতে হবে। তার মানে প্রথমটার ক্ষেত্রে, যন্ত্রটার ক্ষেত্রে যদি শুধু রোধ হয় R1, তাকে যদি আমি ভি দিই, ভোল্টেজের অ্যাক্রসে ভি দিই, তাহলে এখানে যে পাওয়ারটা ও ছাড়বে সেটা হচ্ছে P1। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি R2 রোধ দিই এবং তার অ্যাক্রসে যদি ভোল্টেজ ডিফারেন্স দিই ভি, তাহলে এখানে যে পাওয়ারটা ছাড়বে সেটা হবে P2। এখন প্রশ্ন হচ্ছে, এটা দেওয়া, এগুলো প্রদত্ত, এগুলো দেওয়া আছে। আর প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে আমি এই দুজনকে সিরিজে যোগ করব। দুটো রোধ তো আলটিমেটলি, সেটা বাল্ব হোক, ইলেকট্রিক হিটার হোক, ফ্যান হোক, অমুক হোক তমুক হোক, আলটিমেটলি তো রোধ। সেই দুটো রোধের যে সংস্থা, তাকেও আমি এখন ভি ভোল্টেজ দেব, নিয়ে আমি জানার চেষ্টা করব যে এই যে দুটো মিলে, একজনের নয় আর, দুটো মিলে যে পাওয়ারটা বেরোবে সেটা আমি জানার চেষ্টা করব পি সমান কত। তাহলে দেখো, এরা শ্রেণীতে আছে। এখানে একটা ক্যাচ আছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রোধ দুটো R1 এবং R2 শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে যদি থাকে, তাহলে শ্রেণীতে থাকার সময় কোন প্যারামিটারটা দুজনের জন্যই সমান হবে বলতে পারবে? আই। ভেরি গুড, আই। তাহলে এখানে কারেন্টটা আমার সমান হবে আই। তাহলে আমি পাওয়ারের যে আমার ফর্মুলাগুলো আছে, পাওয়ারের যে ফর্মুলা আছে, তিনখানা ফর্মুলা আছে। একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, একটা আই স্কোয়ার আর, একটা ভি ইন্টু আই। তাহলে আমরা এখানে আই যেহেতু কনস্ট্যান্ট হয়, দুটোর ক্ষেত্রেই যদি আমি মিলিয়ে মিলিয়ে করতে চাই, তাহলে কিন্তু দেখো, মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমি এখানে কিন্তু ফর্মুলাটা ইউজ করব আই স্কোয়ার R1, আই স্কোয়ার R2, এইটা আমরা ইউজ করব। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়াল পাওয়ারটা আমি পাবো। তাহলে পাওয়ার কত বেরোচ্ছে, এক্ষেত্রে পাওয়ার কত হবে? তাহলে এক্ষেত্রে ব্যয়িত নেট পাওয়ার, যে পাওয়ারটা ব্যয় করছে, সেটা হবে আই স্কোয়ার, মানে বর্তনীর প্রবাহের স্কোয়ার, ইন্টু রোধ। প্রথমটা রোধ হচ্ছে R1 প্লাস আই স্কোয়ার, সেকেন্ডটা রোধ হচ্ছে R2। তাহলে এখানে আমি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু R1 প্লাস R2। এবার দেখো, আই তো আমার দেওয়া নেই, আমার দেওয়া আছে ভি আর রোধ। তাহলে আই কি আমি এখান থেকে বার করতে পারবো না? এই বর্তনীতে, এই বর্তনীতে আই সমান কত? এটা না না বলতে পারলে কিন্তু মাথা ফাটিয়ে দেবো। আই সমান কত বর্তনীতে? R1 প্লাস R2, একদম তাই। তাহলে ভি বাই R1 প্লাস R2। তাহলে এই যে আয়ের মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আমার এটাই হচ্ছে পি নেট। দেখি কি হয়। তাহলে পি নেট সমান, পি নেট ইন সিরিজ, সিরিজে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু R1 প্লাস R2। এখন আমি পেলাম বর্তনীর জন্য
যেটা দেওয়া আছে আই সমান হচ্ছে ভি বাই R1 + R2, বসায়। তাহলে পি সিরিজ সমান হচ্ছে আই স্কোয়ার মানে ভি স্কোয়ার বাই R1 + R2 হোল স্কোয়ার ইন্টু R1 + R2। তাহলে একটা কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই R1 + R2। না দেখো, আমরা এখানে জানি যে ইন্ডিভিজুয়াল যেগুলো ছিল, এটা যদি R1 হয়, এটা যদি ভি হয়, এখানে যদি পাওয়ার বেরোয় P1, তাহলে এখানে আমার ফর্মুলা ছিল P1 সমান ভি স্কোয়ার বাই R1। আবার আবার এটা যখন R2 ছিল, এখানে যখন আবার এখানেও ভি ভোল্টেজ ছিল, তখন যে পাওয়ারটা বেরোচ্ছিল P2, এইগুলো যদি জানা থাকে তাহলে P2 সমান আবার হচ্ছে ভি স্কোয়ার বাই R2। মানে যাই ফর্মুলা আছে সেগুলো ভি স্কোয়ার বাই R1 ভি স্কোয়ার বাই R2 আছে। তো এখানে ভি স্কোয়ার বাই R1 + R2 আছে। তো একে আলাদা করতে গেলে আমাকে উল্টে দিতে হবে, তবেই আমি পাবো R1/ভি স্কোয়ার প্লাস R2/ভি স্কোয়ার। তাই আমি এই যে পুরো ফর্মুলাটাকে, এটাকে আমরা লিখতে পারি অর 1/পি সিরিজ সমান হচ্ছে R1/ভি স্কোয়ার প্লাস R2/ভি স্কোয়ার। R1/ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই R1 যদি পি হয়, R1/ভি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 1/P1। আবার ভি স্কোয়ার বাই R2 যদি P2 হয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারি R2/ভি স্কোয়ারটাকে 1/P2। এইটা সমান হচ্ছে পি সিরিজের ফর্মুলা। তার মানে পাওয়ারেরও কিন্তু এরকম তোমার শ্রেণী এবং সমান্তরাল সমবায় হয়, কিন্তু এখানে তফাৎ হচ্ছে এগুলো পাওয়ারের নয়, এগুলো পাওয়ার রেটিং এর। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। P1 এবং P2 কিন্তু পাওয়ার রেটিং, প্রদত্ত রেটিং। যদি ও ভি ভোল্টেজ পায় তাহলে ও কেমন জ্বলবে তার রেটিং। সেই সমস্ত রেটিং ওয়ালা জিনিসগুলোকে যদি আমরা শ্রেণীতে জুড়ে দিই, সমান্তরালে জুড়ে দিই, তাহলে কোন ক্ষেত্রে আমি পাওয়ার বেশি পাবো? তাহলে আমরা দেখতে পেলাম যে সমান্তরালের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি প্যারালাল সমান হচ্ছে P1 প্লাস P2 প্লাস ডট 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 ডট। শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখলাম 1/পি সিরিজ সমান 1/P1 প্লাস 1/P2 প্লাস ডট 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 ডট। এবার আমাকে বলো, যদি যোগ হয়, এরকম যদি পরপর পরপর যোগ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি, এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি যে পি প্যারালাল যেটা সমান্তরালে যেটা আছে, সেটা গ্রেটার দ্যান দ্য ম্যাক্সিমাম পি। কারণ এখানকার মধ্যে যে ম্যাক্সিমাম, তার মানে যে সবচেয়ে বড় তার চেয়েও বড় হবে নেট পাওয়ারটা। আর পি সিরিজের ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ লেস দ্যান দ্য লোয়েস্ট পি। মানে কি, যেমন রোধের ক্ষেত্রে করেছিলাম, রোধের যখন সমান্তরাল সমবায় হয়েছিল, তখন তুল্য রোধটা, যে সমস্ত রোধের আমি সমান্তরাল সমবায় করছি তাদের মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা, তার চেয়েও ছোট হয়েছিল আমার রোধের তুল্য রোধটা। আর শ্রেণীর ক্ষেত্রে হয়েছিল যেহেতু যোগ হয়, তাহলে যাদেরকে আমি যোগ করেছি তার যে ম্যাক্সিমাম রোধ, তুল্য রোধটা কিন্তু তার চেয়েও বেশি হয়েছিল। তার মানে এখানে আমার বোঝা গেল যে পি প্যারালাল বেশি, পি সিরিজ কম। তাহলে এবার আমার একটা প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন তোমাদের, যে ঘরে যে যন্ত্রের তড়িৎ যন্ত্রাদির কানেকশন কি রকম হয়? সিরিজ না প্যারালাল? বলো, কে বলতে পারবে? আলোকপাত করো। হ্যালো 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 হ্যালো।
আমাদের যে কেন প্যারালাল বলো, একটা লজিক দাও। বিভব সেম আমরা রাখলে কি হবে? থাকবে না, সেটা আমরা বলতে পারি। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, তার থেকেও বড় কথা, এই যে দুটো পয়েন্ট লিখেছি, এই দুটো পয়েন্টের আঙ্গিকে বল। যেটা তুমি বললে যে প্যারালালে যদি রাখি তাহলে সবাই দুই প্রান্তের বিভব প্রভেদ পাবে, তাই সবাই তাদের ক্যারিসমা দেখাবে। কিন্তু আমি উপরের যে দুটো ইকুয়েশন আছে, সেই দুটো ইকুয়েশন আর আঙ্গিকে আমি বলার চেষ্টা করছি, বলা মানে শোনার চেষ্টা করছি, শুনতে চাইছি একটা উদাহরণ দিয়ে। কখন? যখন, তার মানে তুমি দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন যদি তোমাকে করা হয়, ঘরে 4টি বাল্ব জ্বালানো হলো আর ঘরে 2টি বাল্ব জ্বালানো হলো, কোন ক্ষেত্রে উজ্জ্বল তুমি পাও প্র্যাকটিক্যালি? ধরো একই একই পাওয়ারের 6খানা বাল্ব জ্বালিয়ে দিয়েছো, আর একই পাওয়ারের 1খানা বাল্ব জ্বালিয়েছো, কোনটাই উজ্জ্বল পাবে? 6খানাতে। তাহলে যার যেমন ক্ষমতা, সেগুলো যোগ হয়ে তো পাওয়ার দিচ্ছে, এরকম যোগ হতে হতে যাচ্ছে তো। আমি যদি দুটো বাল্ব জ্বালাই তো বেশি ব্রাইটনেস পাই, তাহলে নিশ্চয়ই এখানে সমান্তরাল আছে। আর এখানে কি, এখানে যদি 5টা বাল্ব জ্বালিয়ে দিই তাহলে 1/5 হয়ে যাবে, যদি সব সমান হয়। তা তো হয় না। তার মানে এই ধরনের কানেকশন কিন্তু হাউস হোল্ডে হয় না, এটা হয় না, হয় সমান্তরাল। তাহলে প্রশ্ন হচ্ছে, 5টি বাল্ব জ্বালালে 5 গুণ তীব্রতা হয়। তার মানে অবশ্যই তাহলে যোগ হচ্ছে পাওয়ার, পাওয়ার যোগ হচ্ছে, যোগ হচ্ছে বলেই তো আমাদের বেশি ভালো যোগ দেখতে পাচ্ছি। আর যোগ হচ্ছে মানেই, এর মানেই হচ্ছে তারা প্যারালালি কানেক্টেড, তার মানেই তারা সমান্তরালে কানেক্টেড। এবং যেটা তুমি বললে যে যদি আমি সবগুলোকেই শ্রেণীতে যোগ করে দিই তাহলে কারেন্ট এত কম পাবো, কোনোটাই ভালো করে জ্বলবে না। দিস ইজ অলসো 100% রাইট। বাট আমি আমার এই আঙ্গিকে যদি ব্যাখ্যা করি, তাহলে কিন্তু আমি এখান থেকেও প্রমাণ করতে পারছি অবশ্যই সমান্তরালে কানেক্টেড হবে। কারণ আমি একটা ফ্যানে যখন আমার গরম ভালো করে কাটে না, তখন আমরা দুটো ফ্যান চালাই। দুটো ফ্যান চালালে তাহলে তো এরকম হওয়া উচিত ছিল, সব ফ্যানগুলো কমে যেত। তা তো হয় না, তাহলে ফ্যান বিক্রি তো প্রচুর কমে যেত। সবাই তো ছোট মানের ফ্যান কিনতো সবচেয়ে বেশি হাওয়া পাওয়ার জন্য। এনিওয়ে, আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি ডিসকাশন শেষ। একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে খুব সুন্দর একটা ছোট্ট টপিক, সেটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ। সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স কিন্তু আছে। স্টার সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাকে একটা একটা এমনি প্র্যাকটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করছি, কেউ দেখেছো কিনা বলবে, যে 5 অ্যাম্পিয়ারের তার আর 16 অ্যাম্পিয়ারের তার কোনটি বেশি মোটা? কেউ দেখেছো? ও, কেউ দেখেছো কোনোদিন? বা 200 অ্যাম্পিয়ারের তার আরো আরো বেশি মোটা হবে না পাতলা হবে? তোমরা যেহেতু জানো না, অ্যান্সারটা বলে দিই, 16 মিটারেরটা বেশি, 16 অ্যাম্পিয়ারেরটা বেশি। প্রশ্ন হচ্ছে হোয়াই, সেটার অ্যান্সার আমরা পাবো এইটা দিয়ে। 5 অ্যাম্পিয়ারের তার যখন বলা থাকবে, তখন এর প্রবাহ রেটিং আছে
তার মানে প্রবাহ রেটিংটা আসে কি কি করে সেটা আমাকে জানতে হবে। প্রবাহ রেটিং মানে হচ্ছে নিরাপদ প্রবাহ রেটিং। তার চেয়ে বেশি গেলে গলে যেতে পারে বেশিক্ষণ থাকলে। 16 অ্যাম্পিয়ারের তার মানে হচ্ছে যে ও ম্যাক্সিমাম 16 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট স্মুথলি প্রবাহ করে দিতে পারে। তার চেয়ে বেশি প্রবাহ যদি পাঠিয়ে দাও দীর্ঘক্ষণ ধরে বা কিছু সময় ধরে, তাহলে কিন্তু তারটা ছিঁড়ে যেতে পারে, গলে যেতে পারে, ফিউজের মতো কাজ করে দিতে পারে। সেই সমস্ত জিনিস সম্বন্ধে আমাদের আইডিয়া পেতে হবে যে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রাটা আসে কি করে। ব্যাপারটা হচ্ছে, ধরে নাও আমরা একটা তারের মধ্যে দিয়ে প্রবাহটা আমরা বোঝার চেষ্টা করছি, এবং এই তারটা নর্মালি হয় সিলিন্ড্রিক্যাল। যদি আমরা তারটা দেখি তাহলে এটা মোটামুটি সিলিন্ড্রিক্যাল হয়। সিলিন্ড্রিক্যালের বাংলা মানে কি? চোঙাকৃতি, তাই তো? চোঙাকৃতি হয়। তা আমি ধরলাম যে এইটা হচ্ছে, ধরে নাও, চোঙাকৃতি তার। তার মধ্যে দিয়ে ধরে নাও আই প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং এর দৈর্ঘ্য ধরে নাও এল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নাও বা রেডিয়াস, এটা তো সার্কুলার হয়। এইটা যদি তুমি দেখো এইটাকে, তাহলে দেখতে পাবো এইটা হচ্ছে রেডিয়াস হচ্ছে আর, এটা প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ যদি আমি দেখি তাহলে আর ব্যাসার্ধ পাচ্ছি। এবং একটা জিনিস দেখো, এই তারটা যখন গরম হবে, তারটা কি ঠান্ডা হওয়ার কোনো জায়গা পায়? কোনো একটা তার যখন গরম হয় সে কি ঠান্ডা হওয়ার জন্য কোনো উপায় পায়? নাকি সব সময় এটা গরমই হতে থাকে? দেখো, যে কোনো তার, পৃথিবীতে যে কোনো ধরনের তার হোক, তাতে যদি কারেন্ট যায় সেখানে একটা হিট উৎপন্ন হয়। তার মানে কি সব সময় ওই হিটটা উৎপন্নই হতে থাকে? সেই হিটটা কি তারের মধ্যে জমে বসে থাকে, না কি হয়? কেউ বলতে পারবে? যখন কোনো একটা জায়গা হট হয়ে যায় তখন কি হবে? কি গো? না, কারেন্ট ফ্লো রয়েছে। আমি জিজ্ঞেস করছি, কারেন্ট ফ্লো, ধরো একটা তারে আমি কারেন্ট ফ্লো করছি, খুব কম মানের কারেন্ট ফ্লো করছি, তাহলে তো হিট হবে। তাহলে হিটটা জমে 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 কি একদিন আগুন জ্বলে যায় 1 ঘন্টা পর? তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাও? তা তো সারা পৃথিবীতে যেখানে যেখানে কানেকশন আছে সব জায়গায় আগুন লেগে যেত। আগুন লাগে না কেন? একদম তাই, সিম্পল। তাপটা বাতাসে চলে যায়, তাপ সঞ্চালিত হয়ে যায়, তাপ বিকিরিত হয়ে যায়, তাপ পরিবাহিত হয়ে যায়। এবার মজার বিষয় হচ্ছে যে এই যে তারগুলো, এই তারগুলোর পাশে আছে বাতাস, তাই পরিবহন একদম ভালো হয় না। শুষ্ক বাতাস হচ্ছে খুব বাজে তড়িৎ পরিবাহী, একদম ভালো হয় না। পরিচলনও তেমন ভাবে ভালো হয় না। যেটা সব থেকে বেশি প্রিডমিনেন্ট বা যেটা সবচেয়ে বেশি বেশি হয় সেটা হয় বিকিরণ। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে যে পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ গেলেই তাপ উৎপাদন হয়। এই তাপ, উৎপন্ন হওয়া তাপ, উৎপন্ন তাপ কি হবে? তোমার পরিবহন, পরিচলন, বিকিরণ, এই পদ্ধতিতে, এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিতে তারের বাইরে থেকে চলে যাবে।
তারের বাইরে চলে যাবে। তার মানে কি হবে? তার মানে যেমন এখানে গরম গরম হবে, যেমন ওহমিক হিট হবে, জুল হিটিং যেমন যেমন হবে, মানে গরম হওয়ার যে প্রসেসটা আই স্কোয়ার আর টি হিটিং যেমন হবে, এটাই জুল হিটিং এ কি করবে? টেম্পারেচার, তারের টেম্পারেচার কি করবে? বাড়াবে। আর তার সাথে সাথে তাপ সঞ্চালন কি করবে? তাপ সঞ্চালনের ফলে কি করবে? এখানে হবে তাপমাত্রা, টেম্পারেচার, এখানে তারের টেম্পারেচার কমবে। তার মানে দেয়ার ইজ এ কম্পিটিশন। একজন গরম করছে, একজন ঠান্ডা করছে। এবার আমরা দেখি এই যে প্রসেসগুলোর মধ্যে পরিবহন নেগলেক্টেড বা নেগলিজিবলি স্মল, এটা স্মল, এটাও স্মল হয়। পরিবহন স্মল হয়, পরিচলন স্মল হয় বাতাসের জন্য। বাতাস শুষ্ক, এইটা বিশেষ করে পরিচলনটা শুষ্ক বাতাসের কিন্তু একদম তোমার কোএফিসিয়েন্টটা বহুত কম হয়। আর পরিচলনটা তেমন বেশি হয় না। পরিচলন তত বেশি হবে যদি যত বেশি এরিয়া জুড়ে ব্যাপারটা হবে। আর ছোট্ট একটা তার, তার জন্য খুব একটা পরিচলন হয় না। কিন্তু ছোট্ট একটা স্মল, যার টেম্পারেচারটা হট করে রাইজ করে যাচ্ছে, তার কিন্তু বিকিরণটা সব থেকে ভালো হয়, এটা সবচেয়ে বেশি হয়। তো আমরা ধরে নিতে পারি যে বিকিরণের একক ক্ষেত্রফলে বিকিরণের হার, একক ক্ষেত্রফলে বিকিরণের মোটামুটি গড় যে হার, সেটাকে আমরা ধরলাম এইচ বিকিরণ। আর জুল হিটিং যেটা হবে, এবং একক সময়ে ধরে নাও, একক সময়ে একক ক্ষেত্রফলে বিকিরিত তাপের যে হার, সেটাকে আমরা ধরছি এইচ। আর জুল হিটিংটা কি দিচ্ছে? একক সময়ে উৎপন্ন তাপ। সেটা কত দেবে? সেটা দেবে সিম্পলি হচ্ছে আই স্কোয়ার আর। টি সময় হলে আই স্কোয়ার আর টি হতো। একক সময়ে উৎপন্ন তাপ মানে হচ্ছে পাওয়ার। তাহলে যদি আই স্কোয়ার, এবং এটা একক ক্ষেত্রফলে বলছে, এটা একক ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফলে কত হবে? মোট একক সময়ে, একক সময়ে মোট বিকিরিত তাপ কত হবে? সমান হবে এইচ ইন্টু ক্ষেত্রফল। এখন এই আই স্কোয়ার আর আর এইচ ইন্টু ক্ষেত্রফল, কোন জিনিসটা তুমি বেশি হতে দেখতে চাও? কোন জিনিসটা বেশি হলে তার গলে যাবে? একটাই বিকিরণ হয়ে তাপ কমে যাচ্ছে, একটাই তাপ উৎপন্ন। আই স্কোয়ার আর যদি উৎপন্ন তাপ যদি বেশি হয়ে যায়, তাহলে তার গলে যাবে। কারণ ওখানে ওখানে তাপ অ্যাকিউমুলেট হচ্ছে, জমতে থাকবে। জমতে থাকলে উষ্ণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। উষ্ণতা কমতে কিন্তু পারবে না, কারণ যতটা উষ্ণতা কমাচ্ছে তার চেয়ে বেশি তাপ উৎপন্ন হচ্ছে। এবং সেই তাপ উৎপন্ন করার জন্য একমাত্র কালপ্রিট কে? রোদ তো ছিলই, কালপ্রিটটা কে? কে গো? প্রবাহ। তাই প্রবাহ যদি তুমি ফটফট করে বাড়িয়ে দাও, তাহলে প্রবাহের স্কোয়ার আকারে উৎপন্ন তাপ কিন্তু বাড়তে শুরু করবে। তাহলে আমি আমি দেখার চেষ্টা করব যে উৎপন্ন তাপ, যেটা আমার মানে জুল হিটিং এর দরুন তৈরি হচ্ছে, সেটা যদি বিকিরিত তাপের সমান সমান হয়, তাহলে আমার ম্যাক্সিমাম অনুমোদিত কারেন্ট আমি পাবো। তার চেয়ে বেশি প্রবাহ গেলেই কিন্তু তারটা গলে যেতে পারে। তাহলে এখানে ম্যাক্সিমাম অনুমোদিত তারের জন্য, তার মানে আমরা দেখতে পাচ্ছি আই স্কোয়ার আর, এটা যদি গ্রেটার দেন এইচ ইন্টু ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল এটা যদি হয়, হলে এক সময় তারটি গলে যাবে। একদম তাই। তোমার যেমনই তোমার জুল হিটিং হবে, সাম্যাবস্থায় হবে। প্রথম দিকে ধর একটু জুল হিটিং হলো, তারপরে টেম্পারেচার গ্রো করলো, তারপর থেকে ও শুরু করবে।
কিন্তু সঙ্গে সঙ্গে একদম যে হিটিং হলো না তার আগে তো পট করে তোর হবে না, কিন্তু আফটার সাম টাইম। আর তারটা তো সঙ্গে সঙ্গে গলে না, প্রথমে ও হিটেড হয়, তারপরে মানে হিটটা পায়, তারপরে হিটের জন্য তার টেম্পারেচার বৃদ্ধি হয়, টেম্পারেচার বৃদ্ধি হওয়ার পর টেম্পারেচার বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তারপরে ওর গলনাঙ্ক ওকে ক্রস করলে তখন কেটে যাবে, গলে যাবে। তার মানে ইট টেক সাম টাইম। সেই টাইমের মধ্যেই কিন্তু স্থির অবস্থায় ওরা চলে আসে, যেখানে যেখানে তারটা অলরেডি একটা টেম্পারেচার পেয়ে যায়, তার মানে সে বিকিরণ শুরু করে দেয়। বোঝা গেল? তার মানে এইটা হচ্ছে, এই হচ্ছে কন্ডিশন, গলে যাবে। যদি আই স্কোয়ার আর এটা যদি লেস দেন এইচ ইন্টু ক্ষেত্রফল হয়, তাহলে সেফ, কোনো চাপ নেই, সেফ কন্ডিশন। আর ম্যাক্সিমাম আমি কতটা অনুমোদন করতে পারবো? ম্যাক্সিমাম অনুমোদিত প্রবাহের জন্য আমি কি ইকুয়েশন লিখতে পারবো? প্রবাহের জন্য ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু হতে পারে সেফের জন্য। তাহলে সেফের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমি করব ইকুয়াল। তাহলে আই ম্যাক্স স্কোয়ার ইন্টু আর সমান হবে এইচ ইন্টু ক্ষেত্রফল। এবার বলো তো দেখি কোন ক্ষেত্রফল থেকে বিকিরণ হবে? এই যে তার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে কোন ক্ষেত্রফল থেকে বিকিরণ হবে? এই যে উপরিতলের ক্ষেত্রফল থেকে বিকিরণ হবে, এই উপরিতলের ক্ষেত্রফল থেকে বিকিরণ হবে। কি বোঝা যাচ্ছে তো? তাহলে ক্ষেত্রফলটা কি হবে? এটা যদি আর রেডিয়াস হয়, এল যদি দৈর্ঘ্য হয়, 2 পাই আর ইন্টু এল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা হলো 2 পাই আর ইন্টু এল। আমরা জানি যে কোন একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল এটা হয়। আর এখানে রোধ যেটা দেখতে পাচ্ছি, আর রোধ, এই রোধটার ফর্মুলা হচ্ছে রো ইন্টু এল বাই এ। এ মানে হচ্ছে ক্রস সেকশন, এ এ মানে হচ্ছে পাই ইন্টু স্মল আর স্কোয়ার। তাহলে এখানে আমি বসাতে পারি পাই ইন্টু স্মল আর স্কোয়ার। তাহলে এগুলো যদি বসাই আমি কি পাবো? দেখি কি পাই। এগুলো বসালে আমি যেটা পাবো সেটা হচ্ছে আই ম্যাক্স স্কোয়ার ইন্টু আর, আর মানে রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার ইকুয়াল টু এইচ ইন্টু 2 পাই আর ইন্টু এল। এখান থেকে দেখো এল এল কেটে গেল, তার মানে কত দৈর্ঘ্যের তার নেবে তার উপর নির্ভর করে না। যে যে বেরিয়ে গেল দুই পক্ষ থেকে, তার মানে তার প্রভাব তার পরবর্তী গল্পে থাকবে না। তোমরা ধরে নাও 2-4 বন্ধু মিলে গল্প করছিলে, মারামারি করছিলে, বা যাই হোক খোশ গল্প করছিলে, তার মধ্যে থেকে দুজন যদি বেরিয়ে যায়, তাহলে পরবর্তীকালে যারা বেঁচে থাকবে তাহলে ওই দুজনের কিন্তু আর কোনো প্রভাব থাকবে না। ইমোশনাল প্রভাবের কোনো জায়গা ফিজিক্সে কাজ করে না। ওকে, তাহলে এল কেটে গেল মানে হচ্ছে তারের তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্যের উপর বাদবাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো নির্ভর করে না, বিশেষ করে আই ম্যাক্স। তারের দৈর্ঘ্যের উপর সর্বোচ্চ অনুমোদিত প্রবাহ নির্ভর করে না। তাহলে দেখি এখানে কিসের উপর নির্ভর করে সেটা দেখি। এখানে দেখছি আই ম্যাক্স স্কোয়ার সমান হচ্ছে এইচ বাই রো ইন্টু 2 পাই স্কোয়ার ইন্টু আর কিউব। এই যে প্যারামিটার গুলো দেখছি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে ধ্রুবক। কোন একটা পরিবাহীর জন্য, সারফেসের জন্য এবং টেম্পারেচারের জন্য এইচ কনস্ট্যান্ট হবে। রো যেটা সেটা হচ্ছে রেজিস্টিভিটি, সেটা ধ্রুবক। পাই তো এমনি কনস্ট্যান্ট। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে গ্রস ফর্মুলা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আই ম্যাক্স স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, বা আই ম্যাক্স যেটা অনুমোদিত ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু সেটা হচ্ছে 8⁻³ তার মানে যত বেশি তুমি বেশি বেশি প্রবাহ তার মধ্যে দিয়ে পাঠানোর জন্য ইচ্ছা প্রকাশ করবে, তখন তার প্রস্থচ্ছেদের যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটাও কিন্তু তোমাকে সেই হারে বাড়াতে হবে। তার মানে যত বেশি বেশি প্রবাহের রেটিং দেওয়া আছে কোনো তারে, তার ব্যাসার্ধ কিন্তু প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ কিন্তু তত বেশি। তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট
প্র্যাকটিক্যালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজ প্রপোর্শনাল টু r⁻3 এখান থেকে ইনফারেন্স কি? ইনফারেন্স মানে এখান থেকে সিদ্ধান্ততে আমরা কি এলাম? সিদ্ধান্ত যেটা আমরা আমরা যে আইডিয়াটা পেলাম সেটা কি? যে কারেন্ট রেটিং কারেন্ট রেটিং যত বেশি তারের, তারের জন্য যত বেশি আমাদের বুঝতে হবে, সেই তারের প্রস্থচ্ছেদের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ তত বেশি। এই হলো আমাদের এই চ্যাপ্টারের এন্ড, থিওরিটিক্যাল এন্ড। ওকে, এই পর্যন্তই আজকে থাক। তোমাদের অনেকের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো, কিছু কিছু প্রবলেম ছিল, দাঁড়াও আমি আগে তোমাদের এখান থেকে আপাতত গুড নাইট বলি। আমরা নেক্সট সানডে এখান থেকে সব অল প্রবলেমস করব। এখান থেকে যত ধরনের প্রবলেমস আছে এবং প্রিভিয়াস প্রবলেমস আছে এই চ্যাপ্টার থেকে বিশেষ করে বেশি ফোকাস দিয়ে এখানকার প্রবলেম করো। প্লিজ প্লিজ কমপ্লিট থিওরি। মনে রাখবে, কেউ যদি ব্যাকলগ রেখে ভাবো পরে আমি সুন্দর ক্লিয়ার করে নেব, পরে কিন্তু চাপ বেড়ে যাবে। আর ফিজিক্স হচ্ছে সেফটি ভ্যালভের মতো, এটা ঠিকঠাক রেখো, ভালো করে পড়ো, একে বেশি সময় দিও। ওকে।